দেশে বায়ু দূষণে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 2,80,600 কোটি টাকা। এ ক্ষতির পরিমাণ মোট জিডিপির প্রায় 5% সমান। বায়ু দূষণের কারণে দেশে প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন অন্তত 242 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এ অবস্থায় রাষ্ট্রীয়ভাবে দূষণ রোধের পাশাপাশি জনগণেরও সচেতনতার উপর জোর দেন গবেষকরা। রায়ান বিনামিনের প্রতিবেদন। 2013 থেকে 2021 সাল পর্যন্ত দেশের প্রধান 6টি বিভাগে বায়ু দূষণ নিয়ে গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী পলিউশনে প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখানো হয় বায়ু দূষণে বছরে 88,000 মানুষের অকাল মৃত্যু হচ্ছে। গবেষণার 8 বছরে বায়ু দূষণজনিত রোগে সবচেয়ে বেশি 68,703 জনের অকাল মৃত্যু হয়েছে ঢাকায়। এরপর চট্টগ্রামে 11,000, রাজশাহী ও খুলনায় 2,500, সিলেটে 1,500 এবং বরিশালে 1,395 জনের অকাল মৃত্যু হয়েছে। কিন্তু আমার 6টা শহর মিলে যে 88,000 প্রতি বছর অকাল মৃত্যু হচ্ছে বায়ু দূষণজনিত কারণে, এই সংখ্যাটা খুবই অ্যালার্মিং। এবং আমার প্রায় 23 বিলিয়ন ইকোনমিক লস হচ্ছে প্রতি বছর। সো এটা আমার জিডিপির প্রায় 5% লস। এর আগে ওয়ার্ল্ড ব্যাংক তাদের একটা স্টাডি দেখেছিল 4.9% জিডিপি লস। সো আমাদের অলমোস্ট কাছাকাছি আর কি। গবেষকরা মনে করেন দূষণ রোধ করতে পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, ইটভাটা, নির্মাণ কাজ, গাড়ির কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া জনগণকেও সচেতন হতে হবে। আমি মাস্ক ইউজ করতে পারি যখন আমি বাইরে যাব। আমার যদি ন্যূনতম ইকোনমিক ক্যাপাবিলিটি থাকে, আমার ঘরের ভিতর বা রুমের ভিতর আমি এয়ার পিউরিফায়ার রাখতে পারি, সেখানেও কমে যাবে। অথবা আমি পাবলিক ট্রান্সপোর্টগুলো, আমি যদি মেট্রো রেলটাকে চুজ করি কম্পেয়ার টু বাস, যে আমাদের যে বাসগুলো আছে, তাহলে আমার কিছুটা আমার এক্সপোজার কমে যাবে। এছাড়াও আমাদের সচেতন নাগরিক হিসেবে মাঝে মাঝে চেক করা যে আসলে আমাদের আউটডোর এয়ার কোয়ালিটি কন্ডিশন কি। আর গবেষণায় অর্থনৈতিক সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গবেষক শিক্ষার্থীরা। বায়ু দূষণের তথ্য প্রাপ্তি সহজ করতে সরকারের কাছে দাবিও জানান তারা। এটা সারা বাংলাদেশের যদি আমরা বের করি তাহলে এই সংখ্যাটা আরো বেশি হবে। তবে এই গবেষণা করতে গিয়ে আমাদের কিছু হচ্ছে যদি ডেটার কিছু গ্যাপ থাকে, বিশেষ করে আমাদের যে ক্যাম্পস স্টেশনগুলো আছে এটা হচ্ছে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া। আসলে প্রত্যেকটা লোকেশনে কি পরিমাণ এয়ার পলিউশন হচ্ছে সেটা যাতে হচ্ছে গভর্নমেন্ট চেক করে, তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুর মান সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে বায়ু দূষণে অকাল মৃত্যু ও অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন গবেষকরা। সময়ের পর আসলে মেজার করতেছে। রায়ান বিনামিন, 71, সাভার। বায়ু দূষণ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, দূষণ রোধে কি কি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন গবেষকরা? সরকারিভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানাবেন প্লিজ। মুন্নি, গবেষকরা বলছেন দূষণ রোধ আসলে চাইলে আসলে এটা রোধ করা সম্ভব না। খুব দ্রুত সময়ের মধ্যে একটা পলিসি মেকিং করে তারপর এটা রোধ করতে হবে। যেমন গাড়ির কালো ধোঁয়া আছে, যেমন বর্তমান সরকার একটি পরিকল্পনা নিয়েছে যে ইলেকট্রিক বাস তারা ঢাকা রাস্তাগুলো নামাবে। এটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ঢাকা থেকে পুরাতন যে যখন 20, 25, 30 বছরের পুরাতন যে বাসগুলো যেগুলো বায়ু দূষণ করছে কালো ধোঁয়ার মাধ্যমে, এই বাসগুলো যখন সরিয়ে নেবে তখন কিন্তু ঢাকার বায়ু দূষণ অনেকটা কমে আসবে বলে মনে করছেন গবেষকরা। পাশাপাশি ঢাকার আশপাশে বিশেষ করে সাভার, ধামরাই, সিংগাই বা কেরানীগঞ্জের কথা যদি বলি, যে ইট ভাটার যে দূষণ আছে এই ইট ভাটাকে নিয়ন্ত্রণ করতে হবে খুব জোরালো ভাবে। যেমন অন্তর্বর্তী সরকার একবার ঘোষণা করেছিল যে এদিকে কোনো ইট ভাটা চলবে না, কিন্তু আমরা সে বাস্তবায়নে কিন্তু দেখতে পারিনি। এখনো পর্যন্ত ইট ভাটা চলছে দেদারসে এবং নামহীন ভাবে প্রতি বছর নতুন নতুন ইট ভাটা গড়ে উঠছে। পাশাপাশি শিল্প কারখানার কথা যদি বলি, যেমন সাভারেই প্রচুর শিল্প কারখানা আছে, ঢাকার মধ্যে বেশ কিছু শিল্প কারখানা আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ মোটামুটি বড় শিল্প অধ্যুষিত। এই শিল্প অধ্যুষিত যে এলাকাগুলো আছে এই এলাকাগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে এবং শিল্প কারখানাগুলোকে অতিরিক্ত পরিমাণে দূষণ করতে না পারে সেই বিষয়টিকে জোর দিতে বলছেন গবেষকরা। এর বাইরে ব্যক্তিগতভাবে যে সচেতনতা সেটি হচ্ছে মাস্ক পরা বা হচ্ছে বাসার যে ময়লা সেই ময়লাটাকেও গবেষকরা বলছেন যে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হচ্ছে, যেটা আসলে সাধারণ নাগরিক হিসাবে অনেকেই জানে না বা অনেকেই বিষয়গুলো বুঝতে পারে না। তো গবেষকরা বলছেন যে এই বিষয়গুলোকে জোর দিতে হবে এবং এখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মুন্নি।
রায়ান বিন আমিন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। বায়ু দূষণ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে নেত্রকোনার কলমাকান্দায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে ভেসে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ ও আমনের বীজতলা। এদিকে পদ্মায় পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। তবে সুনামগঞ্জ, শেরপুর, নীলফামারীতে নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার কলমাকান্দার 4টি ইউনিয়ন পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। খারনই ইউনিয়নের গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস ও একটি শ্রেণীকক্ষ নদীতে মিশে গেছে। নষ্ট হয়েছে শিক্ষা উপকরণ ও আসবাবপত্র। কোথাও তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক। দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ঢলের পানি প্রবেশ করছে। পানি কিছুটা কমতে শুরু করলেও কলমাকান্দা ও দুর্গাপুরে নদী ভাঙনের ঝুঁকি বেড়েছে। কলমাকান্দার ডাকবাংলো পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। প্রচুর পানি ভাই, এই পানি হয়েছে আমার বাড়িতে, অনেক পানিটা বাড়ি লইছে হালকা। গজারমারি গুরুস্থান হইতে যে গোবিন্দপুর রাস্তার উপরে 3 ফুট, কোনো জায়গা 4 ফুট এই অবস্থায় পানি আছে। হঠাৎ করে 1 ঘন্টার ব্যবধানে চুরমার হয়ে গেছে আমাদের এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি আমাদের এই 2টা গ্রামের মধ্যে 3টা মসজিদ, এমনকি একটি প্রাচীনতম একটা কবরস্থান। অনেক জমি নষ্ট হয়েছে, যে ধানের বীজ যে ফলাইছে সবগুলো নষ্ট হয়ে যাবে। কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানান, সুরমা নদীর পানি কমে শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পদ্মায় অব্যাহত পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, মঙ্গলবার ভোর থেকে পানি বেড়ে পন্টনে ওঠার সংযোগ সড়ক তলিয়ে যায়। এখন যে পানি বাড়তেছে, যার কারণে আবার হাই ওয়াটার একটা ঘাট তৈরি করা হয়েছে। ওটা যদি আর একটু নামতে পারে তখন ওটাই ব্যবহার করা হবে। কিন্তু এখন যেতে পারছে না কেন? আসলে এখনো যেতে পারছে না, মানে ওটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। শেরপুরে চেল্লাখালী, সোমেশ্বরী ও মহারশী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে পাহাড়ি ঢলে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির নিচু এলাকা তলিয়ে গেছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তা নদীর পানি। হাসিবা আলী বর্ণা, 71। পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। সাগর, আজকে বৃষ্টি ও ঢলের কি পরিস্থিতি দেখছেন? বন্যা কবলিতদের বিষয়ে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা কি নিয়েছে কিনা? মুন্নি, গত সোমবার পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দার 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছিল। তবে সোমবার এই পানি নামতে শুরু করে। আমরা গতকাল খোঁজ নিয়েছিলাম, যেটি জানতে পারলাম সম্পূর্ণভাবে পানি নেমে গেছে। তবে ইতিমধ্যে এই যে অঞ্চলগুলোতে পাহাড়ি ঢল প্রবেশ করেছিল এই অঞ্চলগুলো পরিদর্শন করেছে প্রশাসনের একটি টিম। আমরা গতকাল যেটি জেনেছি যে স্থানীয় সংসদ সদস্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজেও এই স্থানগুলো পরিদর্শন করেছেন। মূলত পাহাড়ি ঢলে ওই অঞ্চলগুলোর বিভিন্ন সংযোগ সড়ক ভেঙে গিয়েছে, যেগুলো সংযোগ সড়কগুলো নিয়ে ইতিমধ্যে এলজিডি কাজ শুরু করে হচ্ছে বলে আমাদের জানিয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে, এবং যেগুলো সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অস্থায়ীভাবে সংস্কার করে কার্যক্রম শুরু করা হবে বলে আমাদের জানিয়েছেন। তবে মনে একটি বিষয় জানিয়ে রাখি, পাহাড়ি ঢল মূলত মেঘালয়ের বৃষ্টিপাতের ফলে নেত্রকোনায় প্রবেশ করে। 1 থেকে 1.5 ঘন্টা মূলত নেত্রকোনায় পানি প্রবেশ করে এবং খুব অল্প সময়ে পানি নেমে যায়। তবে যতটুকু সময় থাকে এতটুকু সময় মূলত ভোগান্তির সৃষ্টি হয়। পাহাড়ি ঢলের ফলে দেখা যায় যে বেশিরভাগ সময় সংযোগ রাস্তা বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি বেশি হয়। আর পাহাড়ি ঢলের যে বিষয়টি আমরা
পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে বর্তমান সময়ে নদীগুলো বা পাহাড়ি কালগুলো খনন না থাকায় মূলত নদীর গতিপথ পরিবর্তন এবং কালের গতিপথ পরিবর্তন হয়ে এই পাহাড়ি ঢলগুলো প্রবেশ করছে এবং ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। তবে প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি নিরূপণ করছে, খুব দ্রুত এই ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করে ক্ষয়ক্ষতির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। মুন্নি। মির্জা হৃদয় সাগর, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন মির্জা হৃদয় সাগর। এদিকে পদ্মার পানি পেরিয়ে আশেপাশের চরাঞ্চল সহ নিচু এলাকায় প্রবেশ করছে। এতে মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, নৌ চলাচল কি স্বাভাবিক হচ্ছে কিনা, পন্টুন ডুবে যাওয়ায় বিকল্প কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মুন্নি, পদ্মা যমুনায় পানি বেড়ে তীরবর্তী অঞ্চলগুলি যে সেখানে একটা দুর্ভোগ আছে। আর নৌ চলাচল স্বাভাবিক বলতে ফেরি চলাচল করছে, কিন্তু সেখানে তীব্র স্রোতের কারণে ফেরিগুলি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না, ব্যাহত হচ্ছে, অর্থাৎ সময় বেশি লেগে যাচ্ছে। এবং নদীতে যে স্রোতের কারণে ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। আমরা বিএডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের ঘাটের যে পন্টুনগুলি, সেই পন্টুন এলাকায় এই পানি চলে আসার কারণে অনেকগুলি পন্টুন যেগুলি পানিতে ডুবে গিয়েছে সেগুলি তারা উপর অংশে তুলে ফেলছেন। সেটি ফেরিঘাটের অংশ। আর লঞ্চ ঘাটের অবস্থাও খুব খারাপ। লঞ্চ ঘাটে আমরা দেখেছি যে পন্টুন উঠার সংযোগ সড়কটি আছে, এই সংযোগ সড়কটি এই পানিতে বারবারই তলিয়ে যাচ্ছে এবং এটি বালির বস্তা দিয়ে উঁচু করা হচ্ছে। বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা বলছেন যে এখনো যদি যে পন্টুনটি সরিয়ে উপরে অংশে আনা হয়, সেই ক্ষেত্রে উপর অংশে পানি কম থাকার কারণে লঞ্চ ভিড়তে পারবে না, যার কারণে তারা এখন পর্যন্ত যেখানে পন্টুন আছে সেখানে ধরে রেখেছেন এবং তারা বলছেন যে এখানে বালির বস্তা দিয়ে তারা উঁচু করে রাস্তাটাকে উঁচু করছেন। নিশ্চয়ই ক্যামেরাও দেখতে পাচ্ছেন আপনি যে এখানে বালির বস্তা, গতকালও আমরা যখন দেখেছিলাম এখানে একেবারে এই জায়গাটা পানিতে টইটুম্বুর হয়েছিল। এখানে যারা যাত্রী তারা কিন্তু সহজে পারাপার হতে পারছিলেন না, তখন এই যে বালির বস্তা দিয়ে আবার বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ এখানে উঁচু করে দিয়েছি। তো একটা এখানে আছে একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, নারী পুরুষ বিভিন্ন জন এখান দিয়ে যাতায়াত করেন। তবে আপনি দেখতে পাচ্ছেন যে একটি পন্টুন কিন্তু সরিয়ে উপর অংশে আনা হয়েছে। তারা বলছেন যে এখানে যদি পানি আরো বাড়ে সেই ক্ষেত্রে হয়তো এই পন্টুনটিতে লঞ্চ এসে ভিড়বে। তো এখন পর্যন্ত এই অবস্থা আছে। বিএডব্লিউটিএ এবং বিএডব্লিউটিসি কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তারা বলছেন যে নৌ চলাচল যেন অব্যাহত থাকে, সেই জন্য তারা ঘাট এলাকায় সার্বক্ষণিক তাদের একটা নজরদারিও আছে। তবে যাত্রীরা বলছেন তারা একটা দুর্ভোগে, তারা বলছেন তাদের এই যে বৃষ্টি বাদলের সময় এখানে লঞ্চঘাট এলাকায় কোনো ধরনের যাত্রী ছাউনি না থাকার কারণে তাদের দুর্ভোগটা আরো বেশি। একটা যাত্রী ছাউনিও তারা এখানে দাবি করেছেন। পাশাপাশি আগেও যেমনটি বলছিলাম যে পদ্মা সেতুর একটা দাবি, এইখান দিয়ে যদি একটা দ্বিতীয় পদ্মা সেতু হয় সেক্ষেত্রে হয়তো তাদের দুর্ভোগটা লাঘব হবে। মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। পদ্মার পানি বেড়ে যায় মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মনিরুল ইসলাম মিহির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। যমুনার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে টাঙ্গাইলের তারাকান্দি আঞ্চলিক সড়কের শাখারিয়া এলাকায় একদিনের ব্যবধানে আবারও ভাঙন শুরু হয়েছে। সোমবার রাত ৩টার দিকে গোপালপুর উপজেলার শাখারিয়া যমুনা নদীর প্রায় ৬০ মিটার অংশে ভাঙন শুরু হয়। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন জানান, রবিবার দুপুরে ওই এলাকায় ভাঙন দেখা দিলে জিও ব্যাগ ও গাছের বড় বড় গুঁড়ি নদীতে ফেলে স্রোত কমানোর চেষ্টা করা হয়। তবে একদিনের ব্যবধানে আবার ভাঙন শুরু হয়েছে। এতে সড়কের পাশে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই তাদের আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন। টাঙ্গাইল তারাকান্দি সড়ক ভাঙনের আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, সড়কের ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা, এলাকাবাসীকে কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে জানাবেন। মুন্নি,
আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে টাঙ্গাইল তারাকান্দি যে সড়ক রয়েছে সেই সড়কের শাখারি এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে ভাঙন শুরু হয়েছিল সেখানে কিন্তু শুরু থেকেই পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে, কিছুক্ষণ আগেও আমার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে, কিন্তু তিনি যেটি জানিয়েছেন যে এখানে ভাঙন রোধে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, একেবারে সময় উপযোগী যে পদক্ষেপ সেটি তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। এবং দেখতে পাচ্ছেন মুন্নি যে এখানে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই ভাঙন রোধের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। তারা জিও ব্যাগ দিয়ে মাটি ফেলানোর যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছে। তারা যেটি বলছে অতি দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন রোধে তারা সাময়িক যে পদক্ষেপ তারা এটা নিতে পারবে। তবে সেই সাথে তারা একটি বিষয় জানিয়েছেন যে পানি কমে গেলে তখন তারা এটি স্থায়ী কাজ করবেন, এটিও তারা জানিয়েছেন। তবে এই সড়কের যারা বা পাশেই বসবাস করেন তাদের মধ্যে একটি আতঙ্ক শুরু হয়েছিল। তবে এখানে কিন্তু পানি কমার সাথে সাথে গত রাত থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে, তখন থেকে তারা একটু আশ্বস্ত হয়েছেন এবং তারা এখানে অনেক দেখতে পাচ্ছেন যে এখানে এই সড়কের অনেকাংশেই ভেঙে গেছে। তবে এইটি যে এই সড়ক ধরে যে যানবাহনগুলো চলাচল করছে এই যানবাহন চলাচল বন্ধ নেই, কারণ এর অদূরে আরেকটি সড়ক রয়েছে, সেই সড়ক ধরেই এই তারাকান্দি, ভুয়াপুর, টাঙ্গাইলের যে সকল যানবাহন চলাচল করছে সেটি অব্যাহত রয়েছে। তবে বিকল্প সড়ক দিয়ে সেই যানবাহন চলাচল করছে। দেখতে পাচ্ছেন মুন্নি যে যারা এই শ্রমিক তারা কিন্তু সকাল থেকে এখানে এই যে ভাঙন রোধের যে কার্যক্রম তারা সেই কার্যক্রম চালাচ্ছে। এই কারণে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে যাতে এই ভাঙন আর বেশি না হয় বা ভাঙন রোধের যত রকম কার্যক্রম তারা সেটি গ্রহণ করেছে। মুন্নি। এমি রাজ্জাক, আপনি আছেন, খবর রাখতে থাকুন। টাঙ্গাইল তারাকান্দি সড়ক ভাঙনের আরও বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সঙ্গে এমি রাজ্জাক যুক্ত ছিলেন। একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ির কুমারপাড়ায় নদী ভাঙন রোধে কাজের অনুমোদন দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর আগে করতোয়া ও মরচে নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ প্রচার করে একাত্তর টেলিভিশন। প্রতিবেদনে দেখানো হয় নদী ভাঙনে শতাধিক পরিবার বসতভিটা ও আবাদি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং ভাঙনের মুখে গ্রামের একমাত্র সড়ক। সংবাদটি দেখার পর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমন একটি উদ্যোগে খুশি ভুক্তভোগীরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর উপর বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মঈনুদ্দিন আহমেদ মন্টু সেতুর নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি। ৩৫টি বাড়ির ভূমি অধিগ্রহণ ও বর্ষার অজুহাতে ১ বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার সেতু নির্মাণের কাজ। এলাকাবাসী বলছেন ১.৫ বছর অন্তত ৪ বার কাজ বন্ধ হয়েছে। একে শ্রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বড়দুর্লভপুর, মোনাকষা ও বিনোদপুর এই ৩ ইউনিয়নের চলাচলের একমাত্র পথ পাগলা নদীর উপর বেইলি ব্রিজ। ২ একর ৩৯ শতক জমি ১৯৯১-৯২ সালে অধিগ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মঈনুদ্দিন আহমেদ মন্টু ডাক্তার সেতুটি নির্মাণ করেন। জরাজীর্ণ হয়ে পড়লে ২০২৩ সালে বেইলি ব্রিজের পাশে নতুন সেতু নির্মাণ শুরু হয়। গত ১.৫ বছরে ৩ বছর মেয়াদী এ সেতুর নির্মাণ কাজ হয়েছে মাত্র ৬০ ভাগ। আগামী নভেম্বরে ব্রিজের নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ এবং বর্ষা মৌসুমের দোহাই দিয়ে ১ বছর ধরে এর কাজ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে এ ৩ ইউনিয়নের ২.২ লাখ মানুষ। ঝুঁকি নিয়ে সবাই চলাচল করছেন। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় দূরের কানসাট ব্রিজ ঘুরে আসতে হয়। এতে পণ্য পরিবহন খরচ বাড়ে। বিকল্প সেতুটি জরাজীর্ণ ও সরু হওয়ায় সারাদিন যানজট লেগেই থাকছে। যখন এক সাইডে 2টা গাড়ি চলাচল করে তখন এই ব্রিজ দিয়ে যানজট হয় এবং আমরা যাওয়া আসা করতে পারি না। আমরা ঢাকা চিটাগাং থেকে মাল আনতে গেলে এই যে রাস্তা দিয়ে আনতে গেলে এখানে সিঙ্গেল ব্রিজ হওয়াতে ডবল ট্রাক ভারী ট্রাক যেতে পারে না। এই ব্রিজটার কাজটা যদি সম্পূর্ণভাবে হয় তাহলে আমাদের এই গাড়িগুলো 2টা গাড়ি নির্বিঘ্নে আমরা পার হইতে পারবো। সেতুর 2 পাশে ৩৫টি বাড়ি ও কয়েকটি দোকান উচ্ছেদের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে 2 বার আবেদন করা হয়েছে। ২০২৪ সালের ৫ মার্চ 7 জনের নামে অধিগ্রহণ করা জমি থেকে 7 দিনের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেখান থেকে তারা সরে যাননি। নোটিশ প্রাপ্তদের দাবি তাদের একমাত্র বাসস্থান থেকে উচ্ছেদের আগে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হোক। এই জমি আমার বাড়ি ঘরের টাকা সরকার বুঝ দিচ্ছে না, ব্রিজের কাজ হচ্ছে না। জমি কিনবে বা কিনেছে বা এরকম কোন ধরনের
পদক্ষেপ সরকার এখনো নেয়নি ব্রিজ কর্তৃপক্ষ আমাদের কাছে, এবং এখন পর্যন্ত যোগাযোগ বা ব্যবস্থা হয়নি। আর সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দাবি, টিকটকার সাংবাদিকরা গুজব ছড়াচ্ছে। জমি অধিগ্রহণ হয়ে গেলে কাজটা আমরা দ্রুত স্টার্ট করব। 2 নাম্বার বলছেন যে কাজ কিসের জন্য বন্ধ আছে। এখন মিডল স্প্যানে যদি আমি কাজ শুরু করি, ওখানে অনেক লোড ধরা আছে, বুঝছেন, ডবল শাটারিং এর কাজ, সামনে বর্ষা মৌসুম। এখন বাই চান্স যদি গার্ড আর কোনো রকম ক্রস আপনার ফেল করে, তখন তো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমরা অক্টোবর-নভেম্বরে দিয়ে কাজটি স্টার্ট করব। ভূমি মালিকানা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতায় এমন ভোগান্তি জানিয়ে দ্রুত এর সমাধান চেয়েছেন এলাকার জনপ্রতিনিধি। নির্বাহী প্রকৌশলী বলছেন, বর্ষা কমলেই অধিগ্রহণ শেষ করে কাজ শুরু হবে। পাবলিকের যারা জমি দাবি করছে তারাও যদি কাগজপত্র দিতে না পারে, সেক্ষেত্রে অফিস একটা ঝামেলার মধ্যে পড়ছে। আবার ক্লিয়ার হওয়ার জন্য যে যদি কাগজপত্র দিতেই না পারে, তাহলে কাজ বন্ধ রাখার কারণ। যেহেতু এখন জমি সংক্রান্ত অধিগ্রহণের প্রক্রিয়াধীন, যেহেতু এটা এখনো সম্পন্ন করতে পারিনি আমরা, যার কারণে সেখানে ওই জায়গা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। আমরা জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যদি সম্পন্ন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অ্যাপ্রোচের কাজটাও সম্পন্ন করতে পারবো। পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতুটির নির্মাণ 2026 সালের 14 নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। হাসান আহমেদ, 71। চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধা ডাক্তার মঈনুদ্দিন আহমেদ মুন্টু সেতুটির বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, নির্মাণ কাজ এখনো শেষ না হওয়ার বিষয়ে কি জানিয়েছে কর্তৃপক্ষ? কাজ কবে শুরু হতে পারে? মুন্নি, আমি যদি আপনাকে একটু দুর্ভোগের বিষয়টি দেখানোর চেষ্টা করি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিছনে যে সেতুটি রয়েছে বেইলি ব্রিজ, এবং বেইলি ব্রিজের মাঝখানে কিন্তু একটু পিলার দেওয়া রয়েছে, এবং এই পিলারের কারণে কিন্তু এটা একটাই কারণ হচ্ছে যে ভারী যানবাহন যেন না যায়। আর এর কারণে কিন্তু অনেকগুলো গাড়ি আপনার এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কারণ একটি গাড়ি যাবার পরে আরেকটি গাড়ি বিপরীত দিক থেকে আসার কোনো সুযোগ নেই। এবং আপনাকে যদি আর একটু দেখানোর চেষ্টা করি যে পাশে যে আরেকটি ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজটি নির্মাণাধীন এবং গত 1 বছর থেকে কিন্তু এই অবস্থায় বিরাজ করছে। এবং আরেকটু সামনে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলো মূলত গত 1 বছর আগে নোটিশ দেওয়া হয়েছে উচ্ছেদের জন্য, কিন্তু অদ্যাবধি উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কাগজপত্র নাই, আবার এখানকার স্থানীয় যারা ভুক্তভোগী তাদের দাবি হচ্ছে যে তাদের সব কাগজপত্র ঠিক আছে, তারপরেও তাদেরকে অর্থ না দেওয়ার একটা অভিযোগ রয়েছে, এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ না দেওয়া হলে তারা কিন্তু এখান থেকে উঠবেন না, এমনটি তারা জানিয়েছেন। এবং এই নিয়ে কিন্তু প্রায় দীর্ঘ 6 বছর ধরে কিন্তু এই সেতুটি অচল অবস্থা বিরাজ করছে, এবং এই দুর্ভোগটি কিন্তু প্রায় 6 বছর ধরে বিদ্যমান রয়েছে। এবং আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের সব থেকে গুরুত্বপূর্ণ একটি রাস্তা হচ্ছে এইটি, কারণ একে ফজলুল হক সাহেব কিন্তু ব্রিটিশ আমলে একটি কলেজ এবং একটি প্রাইমারি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছিলেন, যার কারণে কিন্তু এটি ব্রিটিশ আমল থেকে একটি ঐতিহ্যবাহী রাস্তা, যার কারণে এই গুরুত্ব বিবেচনায় কিন্তু এই রাস্তাটি এখন পর্যন্ত এই দুর্ভোগের মধ্যেই রয়েছে। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কাজ আরম্ভের বিষয়টি, এখন পর্যন্ত কিন্তু নোটিশ প্রাপ্তরা কোনো প্রশাসনের কাছ থেকে সাড়া পাননি, এবং এ নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে কখন কাজ শুরু হবে তা বলা যাচ্ছে না। আবার বর্ষা মৌসুম সামনে আসার কারণে কিন্তু ঠিকাদারও কিন্তু কাজ আরম্ভ করতে পারছেন না, যার কারণে এই দুই জটিলতার কারণে আবার কবে না বা কাজ আরম্ভ হবে তা নিয়ে কিন্তু সংশয় রয়ে গেছে, এবং প্রশাসনে এ নিয়ে কোনো কথা বলতে পারছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ মুন্নি। AKS রোকন, আপনি আছেন, সঙ্গেই থাকবেন। চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধা ডাক্তার মঈনুদ্দিন আহমেদ মুন্টু সেতুটির এখনও নির্মাণ কাজ শুরু না হওয়ার বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সঙ্গে AKS রোকন যুক্ত ছিলেন। ঝিনাইদহের হাটগোপালপুরে সড়ক নির্মাণে ধীর গতিতে দুর্ভোগে পড়েছে মানুষ। সড়কের এক লাইনে ছোট বড় গর্ত তৈরি হয়ে বেহাল হয়ে আছে রাস্তায়। এমন পরিস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দুষছেন ভুক্তভোগীরা। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের গুরুত্বপূর্ণ বাজার হাটগোপালপুর, যেখানে ধান ও চালের মিলগুলোতে ব্যবসায়ীদের প্রতিদিন যাতায়াত। এই বাজারের কাছে সড়কটি এখন বেহাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন অংশে পিচ উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এলাকার লোকজন জানান 2 মাস আগে সড়ক ও জনপথ বিভাগের আওতায় এই সড়কের ঢালাই নির্মাণ কাজ শুরু করে মেহেরপুর জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান জহুরুল লিমিটেড। এই নির্মাণ কাজে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং ধীরগতির অভিযোগ করেছেন যাত্রীরা। এত পরিমাণ যানজট আর এত পরিমাণ কষ্ট, আমার মতো লোক ব্যবসায়ী আমি শেষ হয়ে গেছি, আমি কর্মচারী বেতনই দিতে পারতেছি না এই রাস্তার দুর্ভোগের জন্য। কিন্তু এই রাস্তা প্রায় 3 মাস হতে চললো, ঠিকাদার এই নির্মাণ সংস্থা এত অবহেলার সাথে এই রাস্তাটা করতেছে, জনগণের ভোগান্তির শেষ নাই। এটা কাজটা আরো দ্রুত হলে আমরা খুশি, আমাদের ভালো লাগে। আমরা অনেক ভোগান্তি, আমাদের রাস্তাতে স্কুলে নিয়ে অনেক কষ্ট। চালকরা জানান সড়কটির ত্রুটির কারণে যাত্রী নিয়ে যানবাহনগুলোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা, যেমন যেদিন যেমন গাড়ি এখানে দাঁড়ায় রাখছে সেই দিন সেমন সময় লাগছে। যে পানিটা হচ্ছে, বৃষ্টিটা হচ্ছে, তার কিন্তু প্রত্যেকটা ফোঁটা মানে কোনো রকমের পানি বেরোনোর কোনো উপায় নাই এখানে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে গত 2 মাস আগে শুরু হওয়া কাজের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত আছে। আগামী মাসে 1 পাশ নির্মাণ শেষ হলে ভোগান্তি কমে যাবে। আমরা বিকল্প বলতে এখানে আমাদের আজকে ঢালাই পরে এটা কিউরিং ডেট পার হলেই আমরা এখান থেকে অ্যাপ্রোচ করে গাড়ি এদিকে উঠাই দেবো। 15 দিন লাগবে তাতে আমাদের কিউরিং ডেট। 15 দিন জনগণের এই ভোগান্তিটা এখন পোয়াইতে হয়। তবে সড়ক বিভাগ মানুষের চরম ভোগান্তির কথা স্বীকার করে জানান খুব দ্রুত সময়ের মধ্যেই 1 পাশের ঢালাই নির্মাণ কাজ শেষ হবে। কোন অতি বর্ষণের ফলে ওখানে পানি জমছে, যার কারণে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে আমাদের ওখানে 1 লেন যে লেনটা আমরা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রেখেছি, ওখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত মেরামত কাজ অব্যাহত আছে। ইট বালি দিয়ে আমরা ওখানে মেরামত কাজ এবং যানবাহন চলাচলের সাথে জনদুর্ভোগ কমাতে ওখানে মেরামত কাজ অব্যাহত রেখেছি। সড়কটির পুরো কাজ শেষ করতে প্রায় 5.5 কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে। শান্তা ইসলাম, 71। ঝিনাইদহের হাটগোপালপুর সড়কের ভোগান্তি নিয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, সড়কটির সংস্কার কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে, কি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান? মুন্নি, ঝিনাইদহের হাটগড়পুর যে সংযোগ সড়ক সেটি হলো ঝিনাইদহের হরিশঙ্করপুর ইউনিয়ন, পদ্মাকার, ফুলসন্ধি এবং দোগাছি ইউনিয়নের যে মূল কেন্দ্রস্থল সেটি হলো হাটগোপালপুর বাজার। হাটগোপালপুর বাজারে দীর্ঘদিন ধরে শত শত মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এবং ঝিনাইদহ মাগুরার যে মহাসড়ক সেখানে দূরপাল্লা যানবাহন প্রতিনিয়ত চলাচল করে থাকে। কিন্তু এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় ভুক্তভোগী মানুষরা জানিয়েছেন যে গাফলতির কারণে, তাদের উদাসীনতার কারণে কাজ ধীর গতিতে চলছে, যার কারণে একটু বৃষ্টি হলে সড়কের যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং মানুষের প্রতিনিয়ত ভোগান্তি, ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলা হয়েছে, তারা বলছেন যে আর 1 থেকে 2 মাসের মধ্যে তারা একটি সংযোগ স্থল, এখন যে কাজ ঢালাইয়ের কাজ চলছে সেটি ক্লিয়ার করলে, পরিষ্কার করলে পরে আরেকটি সড়ক দিয়ে চলতে পারবে, তাহলে মানুষের ভোগান্তি কিছুটা কম হবে। আর ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি, সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই কাজটি রক্ষণাবেক্ষণ করছেন, তত্ত্বাবধান করছেন। তারা খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ এই আগামী মাসের মধ্যে তারা সড়কটির কাজ সম্পূর্ণভাবে কাজ শেষ হবে বলে তেমনটি প্রত্যাশা করছেন। কিন্তু মূল ঘটনার স্থলে আসলে যেটি ভুক্তভোগীরা জানিয়েছেন, যে এই স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন ধরে মানুষের এই দুর্ভোগ, মানুষের এই ভোগান্তি কিন্তু চলছে। এই ভোগান্তি দেখার জন্য আসলে কেউ নেই। রাস্তার নির্মাণ, ঢালাই নির্মাণের যে কাজ চলছে সে নির্মাণ কাজ কিন্তু খুবই স্বলগতিতে চলছে এবং সে কারণে কিন্তু ওই ব্যবসায়ীরা কিন্তু ব্যবসার মাল অন্য আনা নেওয়া করতে পারছে না, তারা বিভিন্ন ক্রেতা বিক্রেতা কিন্তু পাচ্ছে না, যার কারণে কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু ক্ষতি সাধন হচ্ছে। ওই হাটগোপালপুর বাজারে কিন্তু 4টি সমিল রয়েছে এবং অটো রাইস মিল রয়েছে, এখন এই ব্যবসায়িক যে সমস্যা সেই সমস্যার কথা কিন্তু বারবার বলছেন। তবে স্থানীয় বাসিন্দাদের যে আর সবসময় চিন্তা এবং আশঙ্কা করছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি তাদের এই সড়কের যদি রাস্তা যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু চরম ভোগান্তিতে হতে হবে এবং কোটি কোটি টাকার ক্ষতি সাধন হবে। মুন্নি, রাজীব হাসান, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ঝিনাইদহের হাটগোপালপুরে সড়কের ভোগান্তি নিয়ে কথা বলতে রাজীব হাসান যুক্ত ছিলেন। 2 বছরেও গ্রেপ্তার করা যায়নি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 166 জন কয়েদিকে। উদ্ধার হয়নি লুট হওয়া 27টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল গোলাবারুদ। এ অবস্থায় জেলায় অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। আর পুলিশ বলছে অস্ত্রের সহজলভ্যতা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন।
সম্প্রতি খুব সামান্য ঘটনাতেই তর্কের জেরে কিংবা ভুল বোঝাবুঝিতে নরসিংদীর বিভিন্ন এলাকায় একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। বেড়েছে প্রকাশ্যে অস্ত্রের মহড়া কিংবা তার ব্যবহার। এলাকার মানুষ মনে করছেন অস্ত্রের সহজলভ্যতাই এর জন্য দায়ী। তারা বলছেন 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সময় 826 জন বন্দীর মধ্যে 166 জনই পালিয়ে যায়। লুট হয় 27টি আগ্নেয়াস্ত্র সহ 6000-এরও বেশি গোলাবারুদ। কিন্তু ঘটনার পর এগুলো আর উদ্ধার হয়নি, যে কারণে জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। ফেসবুকে দেখেছি কিছু ভিডিও ভাইরাল হয়েছে, রায়পুরা যে চরাঞ্চল আছে ওইখানে আধিপত্যকে কেন্দ্র করে এই অস্ত্রগুলো ব্যবহার হয়েছে। জনগণ হুমকির মুখে আছে। এই চুরি ডাকাতি রাজধানীতে হতে পারে। একটা চিরুনি অভিযানের মাধ্যমে এই অস্ত্রগুলি উদ্ধার হওয়া আমি মনে করি যে এটা আবশ্যক। নরসিংদীতে অপরাধ চক্রের যে অবস্থা দাঁড়িয়েছে, জোরদার মুল্লুক তার রাজ্যে না আবার পরিণত হয়, এই ভয়ে থাকি আমরা। এই বিষয়ে পুলিশ বলছে কয়েদিদের গ্রেপ্তার সহ অস্ত্র গোলাবারুদ উদ্ধারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আমাদের কারাগারে আমরা ফেরত পেয়েছি 43টি, আর বাকি এখনো পুলিশের কাছে রয়েছে কিছু আলামত হিসেবে কিছু অস্ত্র রয়েছে। বাদ বাকি আরো 27টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটা অভিযান চলছে, ইনশাল্লাহ পুলিশের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এটা উদ্ধারের জন্য। রিপোর্টিং ইনসিডেন্টগুলো ঘটে যে আমরা গুলিগুলো পাই, সেগুলো ব্যালিস্টিক করা হয়। সেই ব্যালিস্টিকে এই জেলখানা অস্ত্রগুলি পাওয়া গেছে এরকম কোনো সংখ্যা এখন পর্যন্ত পাইনি। তবে এগুলা যে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে না সেটাও তো আমরা বলতে পারছি না। তো অন্য যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং হয়েছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখন অব্যাহত আছে। লুট করা অস্ত্রের মধ্যে 43টি কারা কর্তৃপক্ষ ফেরত পেলেও 27টি এখনো উদ্ধার হয়নি। আর বাকি 16টি অস্ত্র জব্দ করেছে মামলার আলামত হিসেবে। শান্তা ইসলাম, 71। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুরকান উদ্দিন নামের এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের ঘটনায় অভিযুক্ত ট্রেন টিকিট পরীক্ষক সুমনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি রেলওয়ে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবে এবং অন্য কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তদন্ত করবেন। আগামী 6 আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। এর আগে শিক্ষার্থীদের 4 দফা দাবি মেনে নেওয়ার মঙ্গলবার 3:30টার দিকে প্রায় 8 ঘন্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। যেহেতু গভর্নমেন্ট রুলস যে বহিষ্কার করার আগে সাময়িক অব্যাহতি দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা 7 দিনের, কিন্তু তারা মানে ইমার্জেন্সি বিবেচনায় 3 কার্য দিবসের একটা তদন্ত কমিটি তারা গঠন করছে রেল কর্তৃপক্ষ। ঘটনা পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে প্রাথমিকভাবে যে যে বিষয়গুলো আমাদের সামনে এসছে প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার জন্য আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। চট্টগ্রাম নগরীর জামালখানে শিশু মারজান হক বর্ষাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি লক্ষণ দাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে ঘটনার 3 বছর পর চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ শুরু হলো। মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক শুনানি শেষে আসামি লক্ষণ দাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 2022 সালের 24 অক্টোবর বিকেলে কুসুম কুমারী বিদ্যালয়ের 1ম শ্রেণীর ছাত্রী বর্ষা চিপস কিনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। 3 দিন পর 27 অক্টোবর জামালখানের শিকদার হোটেলের পাশের নালা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। বস্তায় থাকা টিসিবির সিলমোহরের সূত্র ধরে পরদিন দোকান কর্মচারী লক্ষণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আসামি 164 ধারায় জবানবন্দিতে বর্ষাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা ও মৃতদেহ গুমের কথা স্বীকার করে। তবে ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন পেতে দেরি হওয়ায় মামলার তদন্ত আটকে ছিল। বগুড়ার শাহজাহানপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে হত্যা করেছে মাদক কারবারিরা। তাদের হামলায় আহত হয়েছে আরও 2 জন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। SM আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন।
সোমবার রাতে উপজেলার ঘাসিরা ইটভাটা এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এগিয়ে আসে রঞ্জু মিয়া ও তার ছেলে জোবায়ের। পরে দুর্বৃত্তরা ৩ জনকে এলোপাথারি জখম করে চলে যায়। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, ঘাসিরা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কারবার চালাচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করায় খোরশেদ আলমের উপর হামলা হয়েছে। আমি মাদক আনবার যাই না, এই কোতার কাটাকাটি জের ধরে এই ঘটনা। আমরা আগে যে দেখতে গিয়ে দেখি সন্ত্রাসীরা আছে, চাকু, বার্মিস, কুড়াল, অনেক কিছু ডালপালা নিয়ে আছে, 1 সিএনজি 10-12 জনের মতো হবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত। পুলিশ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। পাশাপাশি হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ছুরিকাঘাতে একজন ব্যক্তি নিহত হয় এবং অপর 2 জন ব্যক্তি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা তদন্তাধীন আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি। নিহত রঞ্জু মিয়া পেশায় গৃহ নির্মাণ শ্রমিক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ তৈরি হয়েছে। শাকিলা শম্পা, ৭১। বগুড়ার কাহরতে পুকুরে ডুবে ভাইবোন সহ 3 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার ভালতা আদর্শ গুচ্ছ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনার পর শোকে স্তব্ধ পুরো গ্রাম। SM আবু সাইদের আরেকটি প্রতিবেদন, ছবি তুলেছেন মুনির হোসেন। বগুড়ার কাহালু উপজেলার আদর্শ গুচ্ছ গ্রামে শিশু তানজিব, সুরাইয়া ও জাকিরুলের বাড়িতে এখন শুধুই শোক। কান্না থামছে না তার মা সহ পরিবারের স্বজনদের। মঙ্গলবার খেলাধুলার পর প্রতিবেশী শিশু জাকিরুলকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে এই 2 ভাই বোন। এক পর্যায়ে 3 জনই তলিয়ে যায়। এ সময় এক ব্যক্তি সুরাইয়াকে ডুবে যেতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে সবার চেষ্টায় সুরাইয়া ও জাকিরুলের মৃতদেহ উদ্ধার করা হয়, তবে নিখোঁজ থাকে তানজিব। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তানজিবের মৃতদেহ উদ্ধার করে। প্রথমে যে বাচ্চাকে পাওয়া যায়, দেখা যায় যে ভেসে উঠেছে পানির উপরে। একে উদ্ধার করে প্রথমে বগুড়া নিয়ে যাওয়া হয়। দুপুরে দমকল বাহিনী আসে, দেখে এখানে একটা পড়ে আর একটা খুঁজে মধ্যে আছে। আমরা এসে দেখলাম এই 3টে ছোল মারা গেছে বাড়ির পরে। 2টা হচ্ছে ভাই বোন আর একটা আলাদা পরিবারের সেও ছেলে। আমি করছি 2 ছোল আমার পানির তলে আছে, আমার পানির তলে আছে। এই নন্ডা বিরে এই ইয়ারে নামিক রে কেউ নামেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে 3 শিশুর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আপনারা সলপল পানিতে খেলা করতে করতে আসলে ঝাপাতেই মারা গেছে। এখানকার যারা স্থানীয় যারা ছিল তারাও তার মুখ শুনলাম। নিহত 3 শিশু স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তাদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। SM আবু সাইদ, ৭১, বগুড়া। ফরিদপুরে ইজি বাইক চালক কিশোর হত্যা মামলায় 2 আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এর রায় দেন। একই সাথে আসামি আসমত শেখ ও সাগর মোল্লাকে 20,000 টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মামলার আরেক ধারায় তাদের 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী 2টি ধারায় দেয়া এই রায়ের সাজা আসামিরা একসঙ্গে ভোগ করতে পারবে। 2022 সালের 21 এপ্রিল ইজি বাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন নাইম শেখ। পরদিন ভোরে চোরাই ইজি বাইক সহ 2 চোরকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে নাইমের মৃতদেহ উদ্ধার করা হয়। ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গু প্রতিরোধে তাই ঝুঁকিপূর্ণ 7টি এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার শহরের আবাসিক ও বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতার পাশাপাশি ফগার মেশিন দিয়ে মশক নিধন স্প্রে দেওয়া হয়। এরপর অপরিচ্ছন্নতা পরিবেশ সহ এডিস মশা প্রজননের অনুকূল পরিবেশ এবং লার্ভা তৈরি হয় এমন স্থানগুলোর মালিক এবং ব্যবহারকারীদের সাথে দেখা করে সতর্ক করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা এবং সংশ্লিষ্টদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেন কর্মকর্তারা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 4টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তিতাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিৎ কুমার সাহা জানান, মঙ্গলবার সোনারগাঁয়ের সোনাখালী, মল্লিপাড়া, পিরোজপুর ও প্রভাবনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 5টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানাগুলো ভেঙে দেওয়া হয়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগে ব্যবহার করা 350 ফুট পাইপ ও ভার্নার জব্দ করে নষ্ট করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেও গত 5 বছরে পণ্য ভর্তি 250টি কন্টেইনার হারিয়ে গেছে। বারবার বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তারা জানান, শুরুতে চোরাচালান ও রাজস্ব ফাঁকির অভিযোগে এসব কন্টেইনার খালাসের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর 6 দফায় চিঠি দিয়েও এই কন্টেইনারের খোঁজ পাওয়া যায়নি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কন্টেইনার ভর্তি আমদানি করা পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমসের মাধ্যমে শুল্কায়ন সহ নানা প্রক্রিয়া শেষে ডেলিভারি দেওয়া হয়। কিন্তু 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস কয়েক দফা চিঠি দিয়ে বন্দর কর্তৃপক্ষকে 250টি কন্টেইনার না পাওয়ার অভিযোগ করেন। এই কনসাইনমেন্টগুলো যখন সাসপেক্ট হয় তখন পুরোপুরি এটা ফিজিক্যাল এক্সামিনেশন করার প্রয়োজন পড়ে। সেই নিরিখে আমরা চিঠি দিয়েছিলাম। আশা করছি খুব দ্রুতই এই চিঠির জবাব আমরা পেয়ে যাব। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি, 250টি কন্টেইনারের 164টি পণ্য চালানের মধ্যে 293 বক্স FCL এবং 83টি পণ্য চালানে LCL কার্গো রয়েছে। এর মধ্যে 88টি কন্টেইনার ডেলিভারি দেওয়া হয়েছে। 70টি কন্টেইনার বিভিন্ন প্রাইভেট ডিপোতে হস্তান্তরের পাশাপাশি 131টি কন্টেইনার বন্দরে ইয়ার্ডে রয়েছে। এই সিন্ডিকেট যেটা আপনার এভাবে করে, এটা একটা চক্র, তো নাইলে তো এইভাবে তারা করতে পারে না। তো আমরা অলরেডি এটা মোটামুটি এখন খুব ডিফিকাল্ট। এটা আগে যেভাবে করতে পারছে এটা কিন্তু আর ভবিষ্যতে পারবে না। আমদানি করা পণ্য বোঝাই কন্টেইনার গায়েব নিয়ে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। এই অবস্থায় তারা তদন্তের মাধ্যমে জটিল এই পরিস্থিতির সুরাহা চান। যে পণ্যগুলো আপনার এখান থেকে হাওয়া গেছে, সেগুলোর যে আইজিএমগুলো আছে, সেই আইজিএমগুলো যদি চেক করা যায় তাহলে বোঝা যাবে সেই পণ্যের মধ্যে, এই কন্টেইনারগুলোর মধ্যে ডিক্লেয়ারগুলো কী ছিল, সেগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ কাগজ ছিল নাকি আপনার সাধারণ কোনো পণ্য ছিল। এত নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে আমদানিকৃত কন্টেইনারগুলো যদি উধাও হয়ে যায় তাহলে এর দায়িত্ব কে নেবে? চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 30 থেকে 35 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং হয়। কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে 2021 সালে 83টি, 2022 সালে 61টি, 2023 সালে 40টি এবং 2024 সালে 66টি কন্টেইনারের কোনো সন্ধান পাওয়া যায়নি। বনশ্রী হালদার, 71। আগামী শনিবার থেকে চট্টগ্রাম জেলার সকল সরকারি দপ্তরে শুরু হতে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার নগরী সার্কিট হাউসে সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন 3200 মেট্রিক টন ময়লা সংগ্রহ করা হয়, কিন্তু তারপরেও নগরবাসী যেখানে সেখানে ময়লা আবর্জনা অপচনশীল বর্জ্য ফেলেন। এ কারণে 1000 মেট্রিক টন ময়লা সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ছে, যা ড্রেন নালা হয়ে কর্ণফুলী, হালদা নদীকে দূষিত করছে। নাগরিক সচেতনতা গড়ে না উঠলে যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন মেয়র। রাস্তা থেকে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী, কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। এটা আমাদের জন্য আসলে একটা ভাবার বিষয় যে কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। আমরা শুধুমাত্র প্রতীকী এটা করলাম তারপর ভুলে গেলাম, এটা আমার মনে হয় না।
ভালো হবে। আমরা এটাকে একটা অভ্যাসে পরিণত করব। নিজেদেরকে কতটুকু পরিবর্তন করতে চাই এটি আজকে আমাদের ভাবতে হবে। আমরা যদি সেই পরিবর্তনটা, আমরা অবশ্যই সেই উন্নত শহর আমরা গড়তে পারবো, আমরা উন্নত জেলা গড়তে পারবো, উন্নত জীবনযাত্রা আমরা তৈরি করতে পারবো যদি আমরা নিজেরা নিজেদের সেই উন্নত ধ্যান ধারণা রাখি, সেই উন্নত চিন্তা ভাবনা পোষণ করি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালদা নদী বিওপির টহল দল শহীদ মিনার এলাকায় এ অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়। জব্দ করা কচ্ছপের মধ্যে 4টি বড় পেপসেল টার্টেল ও 61টি ছোট সন্ধি কাছিম ছিল। পরে বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলো প্রাকৃতিক আবাসস্থল সালদা নদীতে অবমুক্ত করা হয়। ফোন ডাবা নিয়ে এক অপ্রত্যাশিত বিড়ম্বনায় পড়েছেন মাসুদ রানা নামে সাভারের এক ব্যক্তি। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা না হলেও প্রায় 2.5 বছর ধরে আবহাওয়ার তথ্য জানতে কল যাচ্ছে তার কাছে। কারণ গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ দিলেই পাওয়া যায় মাসুদ রানার নাম্বার। প্রযুক্তিবিদরা বলছেন অধিদপ্তরের নামে গুগলে তার নাম্বারটি কেউ যুক্ত করায় এমনটি হয়েছে। এটি চাইলেই সরানো সম্ভব। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অতিবৃষ্টি, বন্যা কিংবা গরম, যে কোনো দুর্যোগের সময় মানুষ সবচেয়ে বেশি খোঁজ নেয় আবহাওয়ার তথ্য। সেখানে ঘটেছে অদ্ভুত এক কাণ্ড। গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ দিলে পাওয়া যায় সাভারের বাসিন্দা মাসুদ রানার ব্যক্তিগত ফোন নাম্বার। মাসুদ জানান কখনো আবহাওয়া অধিদপ্তরে চাকরি করেননি, তারপরও 2.5 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে ফোন করে আবহাওয়ার খবর জানতে চাইছেন। ফোন দিয়েই বলে আজকের বৃষ্টির কি অবস্থা হবে, কতদিন থাকবে। তখন আমি বলি এটা তো বৃষ্টি ভাই আমি বলতে পারবো না, এটা আবহাওয়া অফিসের নাম্বার না। পরে তারা বলে এটা আবহাওয়া অফিসের নাম্বার, আপনার কাছে কীভাবে আসলো? পরে ভাই আমি বলছি এটা তো আমার সিম কিনা, এটা আমার বাপের নামে রেজিস্ট্রেশন করা, এটা তো আমি বলতে পারবো না। রাত 1টা নাই 2টা নাই, মানে ভূমিকম্প আসলেও আমার ফোনে চলে আসে। ভাই ভূমিকম্প কত পার্সেন্ট হলো, কত শেষ হলো, এটা তো আমি বলতে পারবো না। শুধু মাসুদই নন, বারবার ফোন আসার কারণে বিরক্ত তার পরিবার ও প্রতিবেশীরাও। তারা দ্রুত গুগল থেকে নম্বরটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। পরে ট্রাই করলাম যে মোবাইলে সার্চ দিয়ে আবহাওয়া অধিদপ্তর, ওই জায়গায় দেখি তার নাম্বার দেওয়া, তো তারা বললাম, সে বললাম আমি এটার বিষয়ে কিছু জানি না, যে আমার ফোন দেয় সবাই জিগায়। মাসুদ ভাইয়ের সঙ্গে যখন আড্ডা দিয়ে সঙ্গে বলেন কি দেখি ফোন আসে, ফোন এসে বলে বৃষ্টি কখনো। এই নাম্বারে যাতে ফোনটা না আসে এবং কি জনগণও কিন্তু এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হইতেছে এবং কি ভুল তথ্য তারা পাইতেছে। তবে এই বিষয়টি সম্পর্কে এতদিন কিছুই জানতো না আবহাওয়া অধিদপ্তর। জানার পর তারা দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন। এটা এই যে প্রথম জানলাম, কারণ আমি আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট সার্চ করি, গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তর কি আছে এটা তো আসলে আমি কখনো এইভাবে চিন্তা করি নাই, তো এটা আমি দেখবো। প্রযুক্তিবিদরা বলছেন গুগলের লোকেশন অপশনে গিয়ে যে কেউ চাইলে নম্বরটি যুক্ত করতে বা মুছে ফেলতে পারে। এখানে আবহাওয়া অধিদপ্তরের কোনো দায় নেই। তো এটা আসলে আমরা ইজিলি সলভ করতে পারি। আমরা যে কেউ আবহাওয়া অধিদপ্তরের ফোন নাম্বারটা লিখে আমরা সেন্ড করতে পারি ওই গুগল ম্যাপের ওই পিনে। তো এটা যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোক যদি এর পিনে যদি তথ্য যদি দেয়, তাহলে সেটা আসলে গুগল আপডেট করে দেবে। এইভাবে আমরা এই সমস্যাটা সলভ করতে পারি। তবে সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারি থাকলে এমন ভুল এড়ানো সম্ভব বলে মনে করছেন সবাই। হাসান আহমেদ, ৭১।